গত 16 মাস ধরে আড়ালে থাকলেও আওয়ামী লীগ রাজনীতি ছেড়ে দেয়নি, বরং ভারত থেকে একটি বিকল্প রাজনৈতিক কাঠামোর মাধ্যমে দেশে ফেরার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে দলটি। শেখ হাসিনার বর্তমান ব্যস্ততা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত হওয়া সত্ত্বেও তিনি হাল ছাড়েননি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে আর প্রাসঙ্গিক থাকবেন না। আসিফ নজরুল চাইলে রাষ্ট্রপতি বঙ্গভবনে বসে প্রাণটা হাতে করে বসে থাকবেন 12ই ফেব্রুয়ারির নির্বাচনের সময় থেকে, যে কখন তাকে পদত্যাগ করে নিরাপদে দেশের বাইরে একটা জীবন কাটানোর জন্য সুযোগ করে দেবে এই সরকার। 1.5 বছরে আওয়ামী লীগের অনুপস্থিতিতেই বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে সবথেকে বেশি বারবারন্ত হয়েছে যে দলটির, সেটি হলো জামায়াত ইসলামের। নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানিয়ে দিব এইমাত্র পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্টটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ দেখতে ভালোবাসেন দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিবেন। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। হাতে করে বসে থাকবেন 12ই ফেব্রুয়ারির নির্বাচনের সময় থেকে, যে কখন তাকে পদত্যাগ করে নিরাপদে দেশের বাইরে একটা জীবন কাটানোর জন্য সুযোগ করে দেবে এই সরকার বা এই সরকারের সব শক্তিশালী পক্ষগুলো, সেখানে তার কি সাধ্য? তিনি তাকেই অনুমোদন দেবেন যার কথা আসিফ নজরুল আর ডক্টর ইউনূস বলে দেবেন। বাংলাদেশে 12ই ফেব্রুয়ারির নির্বাচনটা হয়ে গেলেও ইউনূস সরকার মানে ক্ষমতা হস্তান্তর করবেন কিনা, মানে যে দল জিতেছে সে দল চিহ্নিত করা যাবে কিনা ভোটের ফলাফলে, সরকারটা ঠিক কেমন ধরনের হবে, সংসদ সদস্যরা কিভাবে শপথ নেবেন, সেই সংসদ সদস্যরা কি সংসদ সদস্য মর্যাদা পাবেন নাকি সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিবেচিত হবেন, হেন নানা জটিল সমস্যার মধ্যে যে নির্বাচনে অংশ নিচ্ছে যে দলগুলো, সেগুলো যেমন তেমনি দেশি বিদেশি সব পক্ষের মধ্যেই এই সন্দেহ ভীষণভাবে দানা বেঁধে উঠেছে যে ইউনূস সরকার যাই হোক 12ই ফেব্রুয়ারির পরপরই ক্ষমতা ছাড়বে না, তারা নিশ্চয়ই একটা কোনো আইনি উপায় বের করবে যাতে কিনা তাদের তখন ক্ষমতায় না থেকে, আরো একটা দীর্ঘ সময় ক্ষমতায় না থেকে কোনো উপায়ই থাকবে না। এবং এই সন্দেহের ফলে যে একটা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে সরকারকে, সেটা বোঝা যায় যে সরকারের যে প্রেস সচিব, প্রেস টিম ডক্টর ইউনূসের, তারা প্রায় প্রতিদিন কোনো না কোনোভাবে ঘোষণা দিয়ে জানান দিচ্ছে যে সরকার দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করে দেবে, মানে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। এবং প্রথমে উপ প্রেস সচিব আজাদ মজুমদার তিনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে সংবাদ শিরোনাম হলেন যে সরকার নির্বাচনের পর দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তর করবে। তো দ্রুত দায়িত্ব হস্তান্তর করবে সরকার, এই বাক্য যিনি পত্রিকায় পড়বেন, তিনি বিএনপি হন, জামাত হন, মানে নির্বাচনে অংশগ্রহণকারী দলের হন, কিংবা মানে আপনার আমার মতো সাধারণ জনতা হন, নিশ্চয়ই তারা চমকে উঠে বলবেন দ্রুত সময়টা কখন? মানে আমরা যদি 16-17 মাস ধরে ইউনূস সরকারের অধীনে থাকতে পারি, এ শাসন মেনে নিতে পারি, তাহলে অসুবিধা কি? আরো 6 মাস 9 মাস তো তারা থাকতেই পারেন সাংবিধানিক সংস্কার শেষ না হওয়া পর্যন্ত। যেমনটা আলী রিয়াজ বলেছেন যে আরো 180 দিন নির্বাচনের পর নির্বাচিত সংসদ সদস্যরা সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হিসেবে কাজ করবেন। কাজেই দ্রুত তো বটেই, নির্বাচনের পরে আরো 6 মাস 9 মাস থাকলে 9 মাসেরও একটা হিসাব আছে, যেখানে আলী রিয়াজ বলেছেন যে জুলাই সনদের যে সংস্কার প্রস্তাবগুলো, সেগুলোর বিষয়ে যদি আবার সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্যরা রাজি না হতে পারেন, একমত হতে না পারেন, তাহলে 270 দিন পরে নাকি ওই সংস্কারগুলো স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের সংবিধানে ঢুকে যাবে। তো তাহলে তাতে প্রায় 9 মাসের একটা ব্যাপার। তো সেসব আবার যদি কার্যদিবস ধরি আরো বেশি মাসের ব্যাপার। তো সেসব হিসাব মিলিয়ে আমরা তো জানি দ্রুত সময়েই সরকারের ইরাদা ঠিক আছে, সরকার চায় দ্রুত সময়েই ক্ষমতা হস্তান্তর করতে, কিন্তু যদি নিয়ম কানুনগুলো তাদের সামনে একটা বাধা হয়ে দাঁড়ায় তাহলে তার কিছু করার থাকে না। তো বৃহস্পতিবার আবার প্রেস সচিব শফিকুল আলম তিনি সংবাদ সম্মেলনে আসেন এবং তিনি বলেন যে নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। এবং তিনি মনে করেন, মনে রাখতে হবে, এটা বলেন নাই সরকারের সিদ্ধান্ত, এটা বলেন নাই যে কোনো কারণ নাই এর পরের যাওয়ার,
প্রেস সচিব বলেছেন তিনি মনে করেন এটা 17-18 ফেব্রুয়ারির পরে যাবে না। এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন সবচেয়ে দ্রুত সময়েই ক্ষমতা হস্তান্তর হবে। যদি দেখা যায় 3 দিনের মধ্যে এমন হয় যে সংসদ সদস্যরা শপথ নিয়েছেন, তারপর সংখ্যাগরিষ্ঠ দলের লিডারকে ডাকা হচ্ছে যে আপনি আসেন, শপথ নেন প্রধানমন্ত্রী হিসেবে, 3 দিনের মধ্যে এটা হয়ে যেতে পারে, 15-16 ফেব্রুয়ারিতে হতে পারে। আমার মনে হয় না এটা 17-18 ফেব্রুয়ারির পরে যাবে। মনে করে দেখেন এই সরকার নির্বাচনের তারিখের বিষয়টা কেমন করেছিল, মানে কত মাস ধরে আমরা শুনেছি যে 2 মাসের মধ্যে হবে, 3 মাসের মধ্যে হবে, 5 মাসের মধ্যে হবে, এর পরে আর কেন যাবে এটা তারা জানেন না, নিশ্চয়ই ওই সময়ের মধ্যে হয়ে যাবে। কিন্তু সরকার তখনই নির্বাচন দিয়েছে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সিদ্ধান্ত নিয়েছেন, যথেষ্ট চাপের শিকার হয়েছেন এবং তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে কিছুতেই 2025-এ নির্বাচনটা দেওয়া যাবে না, কারণ 2025-এর মধ্যে তার বন্দরগুলো হস্তান্তর শেষ হবে না, তার আরো অনেক অ্যাসাইনমেন্ট তার বিদেশি বন্ধুদের কাছ থেকে নিয়ে আসা বাকি থাকবে। সেই সব মিলিয়ে তিনি আসলে ফেব্রুয়ারি পর্যন্ত সময়টা ধরে রাখতে চান এবং ঠিক সেটাই কথা দিয়েছেন, সেই মতোই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, হতেও পারে আর কি। তো প্রেস সচিবের এই বিবৃতিটা যদি লক্ষ্য করেন শব্দ চয়নগুলা, তিনি বলেছেন যে তারপর সংখ্যাগরিষ্ঠ দলের লিডারকে ডাকা হচ্ছে। কে ডাকবেন তার মানে এখনো কোনো ঠিক নাই। রাষ্ট্রপতি তো একটা পুতুল রাষ্ট্রপতি, যখন তখন যে সে বঙ্গভবনে ঢুকে যাচ্ছেন। মঙ্গলবার দিন বঙ্গভবনে ঢুকে জামায়াতের প্রতিনিধি দল, তারপর জামায়াতের প্রভাবশালী একজন নেতা গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমি, যার সেনাবাহিনীর উপরেও ব্যাপক প্রভাব, তিনি গিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে দেখা করে এসেছেন। তাকে যা পরামর্শ দেওয়ার, তাকে যা বার্তা দেওয়ার তারা পরিষ্কার করে দিয়ে এসেছেন। রাষ্ট্রপতি অপেক্ষায় আছেন, তাকে যে যা বলবেন তিনি স্বাক্ষর করবেন। জুলাই সনদ তো তিনি স্বাক্ষর করেছেন, তিনি করেছেন নাকি তার পক্ষে কেউ করেছে তা কিন্তু আমরা চোখে এখন পর্যন্ত দেখতে পাই নাই। ঠিক তেমনি রাষ্ট্রপতিকে সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে ডাকবেন কিনা সে বিষয়টা পরিষ্কার করা হলো না। কারণ মনে রাখবেন, ধরেন হাসনাত আব্দুল্লাহ, মবের রাজা হাসনাত আব্দুল্লাহ, যিনি কিনা বলেছিলেন রাষ্ট্রপতি যদি জুলাই সনদ স্বাক্ষর করেন তাহলে তাদের সবার গলার দড়ি দেওয়া উচিত, যিনি কিনা গত 2024-এর সেপ্টেম্বরে বঙ্গভবনের সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন 48 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করিয়ে নামিয়ে এনে বঙ্গভবন থেকে বের করতে হবে, রাজপথে নামিয়ে আনতে হবে। সেই হাসনাত আব্দুল্লাহ কিন্তু এই সংসদ নির্বাচনে সংসদ সদস্য মনোনীত হতে যাচ্ছেন, কারণ সেই আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেছে। মোটামুটি এককভাবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে সে আসন থেকে নির্বাচিত হয়ে আসছেন। তাহলে হাসনাত আব্দুল্লাহ কি কোনোভাবে সংবিধান মেনে কোনো রকম শপথ চাইবেন, নাকি হাসনাত আব্দুল্লাহরা সেই গত আগস্ট থেকে যে কথা বলে আসছেন যে তারা চান যে শহীদ মিনারে দাঁড়িয়ে একটা ঘোষণাপত্র পাঠ করে বিপ্লবের সরকার গঠিত হবে এবং সেই বিপ্লবের সরকারের শপথ প্রয়োজনে আবু সাইদের বাবা কিংবা হাদির স্ত্রী হতে পারেন কিংবা আবরারের বাবা হতে পারেন, মানে তাদের অনুমোদিত শহীদদের তালিকা থেকে একজনের পরিবারের সদস্য তাদের শপথ পড়াবেন এবং একটা বিপ্লবের সরকার গঠিত হবে। তাহলে সেসব নিয়ে নানা সম্ভাবনা তো বাকি রয়েই গেছে। আসিফ নজরুল এক আইনি তত্ত্ব হাজির করেছেন। তিনি বলেছেন, মানে যে প্রশ্নটা বারবার তুলছিলাম, সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে, কারণ পূর্ববর্তী সংসদের স্পিকারই পরবর্তী সংসদের নির্বাচিত সদস্যদেরকে শপথ পাঠ করান। বাংলাদেশের দ্বাদশ সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী আগস্ট মাসেই পদত্যাগ করেছেন। তিনি যে কোথায় আছেন কেউ জানে না, ডেপুটি স্পিকার কারাগারে আছেন। এখন স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, কে তাদেরকে শপথ পড়াবেন? আইনের প্রফেসর আসিফ নজরুল এই তত্ত্ব হাজির করেছেন যে এখন নাকি নির্বাচিত নতুন সংসদ সদস্যদের রাষ্ট্রপতির মনোনীত যে কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাতে পারে। তার মানে তখন তিনি উদাহরণ হিসেবে বলেছেন প্রধান বিচারপতির কাছেও তারা শপথ নিতে পারেন। তার মানে ওই যে আমি যে বললাম প্রধান বিচারপতি কেন, আসিফ নজরুল চাইলে রাষ্ট্রপতি বঙ্গভবনে বসে প্রাণটা হাতে করে বসে থাকবেন 12 ফেব্রুয়ারির নির্বাচনের সময় থেকে, যে কখন তাকে পদত্যাগ করে নিরাপদে দেশের বাইরে একটা জীবন কাটানোর জন্য সুযোগ করে দেবে এই সরকার বা এই সরকারের সব শক্তিশালী পক্ষগুলো। সেখানে তার কি সাধ্য? তিনি তাকেই অনুমোদন দেবেন যার কথা আসিফ নজরুল আর ডক্টর ইউনূস বলে দেবেন। কাজেই
আসিফ নজরুলের ইচ্ছা, মনে মনে বোঝা যাচ্ছে যে প্রধান বিচারপতি দিয়ে একটা শপথ পড়ানো সংসদ সদস্যদের। এরপর আবার আসিফ নজরুল বলছেন এছাড়া নির্বাচিত হওয়ার 3 দিন পর হলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ পড়াতে পারেন। ওই যে আমি বললাম যে কেউ শপথ পড়াতে পারেন, প্রয়োজনে আসিফ নজরুল নিজেও শপথ পড়াতে পারেন, ইউনূস সাহেবও শপথ পড়াতে পারেন জাতির পিতা হিসেবে, কিংবা তারা চাইলে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া যে কেউ শপথ পড়াতে পারেন। কিন্তু শপথের আগেও তো আরো সমস্যা রয়ে গেছে। এই যে সিইসির কথা বলা হচ্ছে, বাংলাদেশে এরই মধ্যে সাবেক এক সিইসি নুরুল হুদাকে জুতার মালা পরিয়ে এই হাসনাত আব্দুল্লাহদের দলবল মব করে আটক করা হয়েছে, তার গায়ে হাত তোলা হয়েছে, তারপর তাকে হত্যা মামলা দেওয়া হয়েছে। এখন নির্বাচনের ফলাফল যদি কোনো পক্ষের পছন্দ না হয়, তাহলে এই সিইসি নাসির উদ্দিন তিনি কি আসলে লোকসমক্ষে আসতে পারবেন? তার পক্ষে কি প্রকাশ্যে কোনো জায়গায় উপস্থিত হওয়া সম্ভব হবে? মানে আমি জানি না, সংসদ ভবনে গিয়ে নির্বাচন কমিশনারের শপথ পড়ানোর কথা, সেই সংসদ ভবনে কি তিনি আসলে তার প্রাণটা, মানটা, জানটা হাতে করে ঢুকতে পারবেন, নাকি ঢোকা মাত্র বা তিনি পথে বের হওয়া মাত্র, কিংবা আসলে 12ই ফেব্রুয়ারি রাতে ফলাফল ঘোষণা শুরু হওয়ার পর থেকেই তাকে খুঁজতে থাকবে একদল জনতা, যারা তাকে পেলেই জানে মেরে ফেলবে, ফাঁসিতে লটকে দেবে রাজপথে এনে, কিংবা অন্তত জুতার মালা পরিয়ে গ্রেফতার করিয়ে ছাড়বে। তাহলে সিইসি নাসির উদ্দিন ওই শপথ পড়ানোর অবস্থায় থাকবেন কিনা, তার আগে আসলে ঠিক হতে হবে সংসদ নির্বাচনের ফলাফলটা সকল পক্ষ মেনে নিয়েছে কিনা, গণভোটের ফলাফলটা সকল পক্ষ মেনে নিয়েছে কিনা। সকল পক্ষ না মানলে এই সংসদ সদস্যরা যে কবে শপথ পড়বেন, কবে শপথ বাক্য পাঠ করবেন এবং কার কাছে পাঠ করবেন, এ সবই এমন একটা ধোঁয়াশার পরিস্থিতি সৃষ্টি করে যে ইউনূস সরকার জানে যারাই চাইছেন যে নির্বাচনের মাধ্যমে একটা একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তারা সরকার গঠন করে ফেলবেন, যে পক্ষই সে স্বপ্ন দেখছেন, এবং বাংলাদেশের যে নির্বাচনের মাধ্যমে স্থিতিশীলতা আসবে এমন প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে যে সব বিদেশিরা, এরা প্রত্যেকেই জানেন ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত পরিবেশটা কতটা গুরুতর আকার ধারণ করতে পারে। কারণ আগে সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিতে হবে, তারপর সেই বিষয়ে একমত হতে হবে, ক্ষমতা হস্তান্তরের পর কি ধরনের সরকার গঠিত হবে, সেই সরকারে সকলের ভাগাভাগি থাকবে কিনা। কারণ মনে রাখতে হবে জামায়াতে ইসলামী, এনসিপি এরই মধ্যে, মানে জামায়াতে ইসলামী স্পষ্টত বলেছে তারা জাতীয় সরকার চায়। এরপর গণভোটে হ্যাঁ ভোট পাশ হলে বাংলাদেশে উচ্চকক্ষ প্রতিষ্ঠিত হবে সংসদের। 100 আসনের উচ্চকক্ষ প্রতিষ্ঠার আগে প্রেসিডেন্ট পদে নতুন করে কাউকে নিয়োগ দেওয়া যাবে না, কারণ নতুন যে প্রেসিডেন্ট নির্বাচনের নিয়ম নিয়ে এসেছে জুলাই সনদ, তাতে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের সংসদ সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে একজন রাষ্ট্রপতিকে নির্বাচন করবেন। তাহলে এই পুরো প্রক্রিয়াটা শেষ হতে আসলে কতগুলো পদক্ষেপ পাড়ি দিতে হবে সেগুলো ডক্টর ইউনূসরা জানেন, আসিফ নজরুলরা জানেন। তারা এটাও জানেন সবই নির্ভর করছে নির্বাচনের পর কি করে নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলো তাদের মধ্যে এক রকমের আপোষ রফার ভিত্তিতে ক্ষমতার ভাগাভাগির বিষয়ে একমত হন। সেই ক্ষমতার ভাগাভাগিতে এই আসিফ নজরুল, ইউনূস, প্রেস সচিব শফিক এদেরকেও নিতে হবে, কারণ এদের কারো আবার তাদের দনিয়ার বাড়িতে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে ফিরে যাওয়ার কোনো উপায় নাই। ডক্টর ইউনূসের উপায় নাই তার এই পুরো গ্রামীণ সাম্রাজ্যকে অরক্ষিত রেখে বিদেশ চলে যাওয়ার। কাজেই এই পুরো প্রক্রিয়া শেষ হলে তবে যে ক্ষমতা হস্তান্তর হবে সেটা ইউনূস সাহেব জানেন ইউনূস সাহেবের পারিষদবর্গ, তাই তারা বারবার কসম কেটে বলছেন দ্রুততম সময়ে তারা ক্ষমতা হস্তান্তর করবেন। আর বিএনপির সাধারণ নেতাকর্মীরা হয়তো ভাবছেন যে বরাবর সংসদ নির্বাচনে যেমন হয় এবার তেমনি বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেলে, একক সংখ্যাগরিষ্ঠতা পেলে তারাই সরকার গঠন করবেন এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে যাবেন, এই পথ তো মসৃণ। বিএনপির শীর্ষ নেতৃত্ব জানেন যে একেবারে প্রধানমন্ত্রীর বাসভবনে না ঢোকা পর্যন্ত, মানে জায়গার দখল না নেওয়া পর্যন্ত, আর যমুনা থেকে ডক্টর ইউনূসকে বের না করা পর্যন্ত
ক্ষমতায় আরোহণ বা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে শেষ করা কোনোভাবেই সম্ভব হবে না। আবার ভাবুন তো, প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনটি তো জাদুঘরে পরিণত হয়েছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বা ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হলে তারা কোথায় গিয়েই বা উঠবেন? যমুনায় আছেন ডক্টর ইউনূস, তাকে কোথায় নিয়ে যাওয়া হবে? আর আগামীর প্রধানমন্ত্রী কোথায় উঠবেন এটাও যখন প্রিয় ঠিক নাই, দেশবাসী, তখন আপনারা যে বলা যেখান থেকে মুশকিল। ভিডিওটি শুরু থেকে 17, শেষ 18 আমাদের দেখছেন, তারিখে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন, তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী কোনো নিউজে দেখা হবে। আসসালামু আলাইকুম।